সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সবাইকে তোমাদের স্বাগতম, শুভেচ্ছা, অভিনন্দন। ক্লাস রুটিন অনুযায়ী হিসাব বিজ্ঞান ক্লাসে আমি আজকে উপস্থিত হয়েছি। হেমকুসুম রায়, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, সেতাবগঞ্জ সরকারি কলেজ, বোচাগঞ্জ, দিনাজপুর। আজকে আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্র আলোচনা করব। গত ক্লাসে আমি প্রথম পত্রের যে অধ্যায়টি আলোচনা করেছিলাম, দ্বিতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি, সে অধ্যায়টি আজকে পূর্ণাঙ্গ একটি অঙ্ক সমাধান করে এই অধ্যায়টি সমাপ্ত করব। এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন থেকে একটি অঙ্ক, সমস্যা 9। পূর্বে আমি বলেছি যে প্রকাশনীর বই আমি পড়াচ্ছি, সেই প্রকাশনীর বই থেকে সৃজনশীল প্রশ্ন থেকে 9 নম্বর প্রশ্নের সমস্যা সমাধান করব। প্রশ্নটি আমি বোর্ডে তুলে দিয়েছি। সমস্যা: জনাব ইমা আক্তার 2017 সালের 1 জুলাই নগদ 1,65,000 টাকা, 1 লক্ষ টাকার আসবাবপত্র এবং 35,000 টাকার ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করেন। উক্ত মাসে তার অন্যান্য লেনদেন নিম্নরূপ: জুলাই 2 তারিখে নগদে পণ্য ক্রয় 17,000 টাকা, জুলাই 5 তারিখে একটি কম্পিউটার ক্রয় 40,000 টাকা, জুলাই 12 তারিখে ধারে পণ্য ক্রয় 35,000 টাকা, জুলাই 17 তারিখে আসবাবপত্রের অবচয় ধার্য করা হলো 3,000 টাকা, জুলাই 23 তারিখে নিম্নমানের জন্য পণ্য ফেরত দেওয়া হলো 5,000 টাকা, জুলাই 28 তারিখে পাওনাদারকে পরিশোধ 7,000 টাকা। নিম্নে আমাদের করণীয় রয়েছে। এই করণীয় সম্পর্কে বলছি। সৃজনশীল প্রশ্নে যে টাইপের প্রশ্ন তোমাদের দেয়া থাকবে, অর্থাৎ 3টি অংশ দেয়া থাকে, ক, খ, গ। এই 3টি অংশে যে ধরনের প্রশ্ন দেওয়া থাকবে, যেমন প্রশ্নে থাকতে পারে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো, বহির্দায় নির্ণয় করো, লেনদেন নয় এমন ঘটনা চিহ্নিত করো, লেনদেনগুলো জাবেদাভুক্ত করো, হিসাব সমীকরণে লেনদেনগুলোর প্রভাব দেখাও, একটি নির্দিষ্ট সময়ের জন্য আয় বিবরণী প্রস্তুত করো, মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো, নিট দায়ের পরিমাণ, ক্রয় ও বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো, নগদ উদ্বৃত্তের পরিমাণ নির্ণয় করো। এ ধরনের প্রশ্ন আমাদের প্রশ্নে দেয়া থাকবে, তার উত্তর করতে হবে। আমাদের এই অঙ্কে যে অঙ্কটি বোর্ডে তুলে দিয়েছি আমি, সে অঙ্কে করণীয় রয়েছে মাস শেষে প্রদেয় হিসাব নির্ণয় করো। ক্ষয়ে রয়েছে লেনদেনগুলোর সাথে সংশ্লিষ্ট হিসাবের শ্রেণীবিভাগ করো আধুনিক পদ্ধতিতে। পূর্বের ক্লাসে আমি আধুনিক পদ্ধতিতে এবং সনাতন পদ্ধতিতে হিসাব খাত ব্যাখ্যা করেছি। আমাদের আজকের অঙ্কে আধুনিক পদ্ধতিতে ব্যাখ্যা করতে হবে। গয়ে হিসাবের উপর উপর্যুক্ত লেনদেনগুলোর প্রভাব সমীকরণে দেখো। অর্থাৎ হিসাবের যে লেনদেনগুলো সমীকরণে কিভাবে প্রভাব ফেলে সেটা আমরা অঙ্কের মাধ্যমে বিস্তারিত জানব। এখন আমরা করণীয় হিসেবে অঙ্কের সমাধান করব। অঙ্কটি তোমাদের পূর্বে আমি বোর্ডে তুলে দিয়েছি। পরবর্তীতে তোমরা অঙ্কটি দেখে দেখে পরের সমস্যাগুলো বা করণীয়গুলো সমাধান করবে। আমাদের কয়ে করণীয় ছিল মাস শেষে প্রদেয় হিসাবের পরিমাণ নির্ণয় করো। কয়ে ছিল মাস শেষে প্রদেয় হিসাবের, আমরা অঙ্ক করার সময় নম্বর দিয়ে অবশ্যই হেডিং লিখব, প্রদেয় হিসাবের পরিমাণ নির্ণয়, প্রদেয় হিসাবের পরিমাণ নির্ণয়। মাস শেষে প্রদেয় হিসাবের পরিমাণ নির্ণয়।
পূর্বের লেনদেনগুলো থেকে আমরা অঙ্কটি সম্পন্ন করব। আমাদের 2017 সালের জুলাই 12 তারিখে রয়েছে ধারে পণ্য ক্রয়। ধারে পণ্য ক্রয় জুলাই। আমরা অঙ্ক করার সময় অবশ্যই ছক কেটে অঙ্কের উত্তর দেব। আমরা ছক কাটব, ছক করব, ছক করে ছক কেটে অঙ্ক করলে সুস্পষ্টভাবে বোঝা যায় এবং সুন্দরও দেখা যায়। তাই প্রত্যেকটি অঙ্ক ছক কেটে করব। তারিখ, বিবরণ, টাকার পরিমাণ। তারিখ, বিবরণ, পরিমাণ, পরিমাণ, টাকা। 2017 সালে 2017 সালে জুলাই 12 তারিখে ছিল আমাদের একটি লেনদেন। সেটিতে ছিল ধারে পণ্য ক্রয়। ধারে পণ্য ক্রয়, ধারে পণ্য ক্রয়। ধারে পণ্য ক্রয় করলে প্রদেয় হিসাবের সৃষ্টি হয়। ধারে পণ্য ক্রয়ের পরিমাণ ছিল 35,000 টাকা। 35,000 টাকা। জুলাই 23 তারিখে প্রশ্নটিতে আমাদের ছিল, জুলাই 23 তারিখে ছিল নিম্নমানের জন্য পণ্য ফেরত দেওয়া হলো। নিম্নমানের জন্য পণ্য ফেরত দেওয়া হলো 5,000 টাকা। অর্থাৎ যে পণ্য আমরা ধারে ক্রয় করেছিলাম সেখান থেকে 5,000 টাকা আমরা বিয়োগ দেব। জুলাই 23 তারিখে বাদ বা বিয়োগ নিম্নমানের পণ্য ফেরত। 5,000 টাকা আমাদের বিয়োগ দিলে 30,000 টাকা। আচ্ছা, এর পরের তারিখে বলেছে জুলাই 28 তারিখে পাওনাদারকে পরিশোধ করা হলো। অর্থাৎ এই ধারে যে পণ্য ক্রয় করেছিলাম আমরা 35,000 টাকা, সেখান থেকে নিম্নমানের পণ্য ফেরত দিলাম 5,000 টাকা। এখন এ টাকার মধ্যে পরিশোধ করা হলো 28 তারিখে 7,000 টাকা। 28 তারিখে পাওনাদারকে পরিশোধ বাদ পাওনাদারকে পরিশোধ। পাওনাদারকে পরিশোধ 7,000 টাকা। অতএব আমাদের প্রদেয় হিসাবের পরিমাণ দাঁড়ালো 23,000 টাকা। অঙ্কটি সুন্দর করে আমরা ক্লোজ করে দেব। ঠিক আছে। অতএব আমাদের মাস শেষে প্রদেয় হিসাবের পরিমাণ দাঁড়ালো 23,000 টাকা। অর্থাৎ ধারে পণ্য ক্রয় করেছিলাম আমরা 35,000 টাকা, তার মধ্যে নিম্নমানের পণ্য বিধায় ফেরত দিয়েছিলাম 5,000 টাকার পণ্য, আর পাওনাদারকে পরিশোধ করা হলো 7,000 টাকা। তাহলে আমাদের থাকলো 23,000 টাকা। 23,000 টাকা হলো মোট প্রদেয় হিসাব। দ্বিতীয়টি বলেছে লেনদেনগুলোর সাথে সংশ্লিষ্ট হিসাবের শ্রেণীবিভাগ দেখাও। লেনদেনগুলোর সাথে সংশ্লিষ্ট হিসাবের
শ্রেণীবিন্যাস আধুনিক পদ্ধতিতে দেখাও। আচ্ছা, আমরা এখন খ নম্বর অঙ্ক করব। আমি গত ক্লাসেও আলোচনা করেছিলাম আধুনিক পদ্ধতি এবং সনাতন পদ্ধতিতে হিসাব খাত নির্ণয় এবং শ্রেণীবিন্যাস ব্যাখ্যা। করণীয় পুরোটা লিখতে গেলে অনেক সময় লেগে যাবে, আমি শুধু খ নম্বর লিখলাম এবং তোমরা অবশ্যই অঙ্ক করার সময় হেডিং লিখবে। এখন আমাদের এই অঙ্কটি করার সময়ও ছক কাটতে হবে। ছক কাটব লেনদেনের তারিখ, বিবরণ, এবং ব্যাখ্যা লিখব আধুনিক পদ্ধতিতে। তারিখ, লেনদেনের তারিখ, সংশ্লিষ্ট হিসাব এবং হিসাবের শ্রেণীবিন্যাস। লেনদেনের তারিখ, লেনদেনের তারিখ, সংশ্লিষ্ট হিসাব, হিসাবের শ্রেণীবিন্যাস, সুন্দর করে ছক করব এবং লিখব। আচ্ছা, প্রথম লেনদেনে রয়েছে, অর্থাৎ লেনদেনগুলো পড়ে প্রতিটি লেনদেনে কোন কোন হিসাব খাত অন্তর্ভুক্ত রয়েছে সেগুলো নির্বাচন করব এবং আধুনিক পদ্ধতিতে ব্যাখ্যা করব। প্রথম লেনদেনটিতে রয়েছে জনাব ইমা আক্তার 2017 সালের 1 জুলাই নগদ 1,65,000 টাকা, 1 লক্ষ টাকার আসবাবপত্র এবং 35,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করেন। এখানে আমাদের রয়েছে কোন কোন হিসাব খাত জড়িত আছে সেগুলোই আমরা সংশ্লিষ্ট হিসাব খাতে উল্লেখ করব। 2017 জুলাই 1 উক্ত লেনদেনে রয়েছে নগদান হিসাব, রয়েছে আসবাবপত্র, রয়েছে ঋণ এবং মূলধন। প্রথম লেনদেনে রয়েছে আমাদের হিসাব চিহ্নিত করলে আমরা পাই নগদান হিসাব, আসবাবপত্র হিসাব, আসবাবপত্র হিসাব, ঋণ হিসাব, আরেকটি হলো মূলধন হিসাব। এখন আমরা এই হিসাবগুলোর শ্রেণীবিন্যাস করব আধুনিক পদ্ধতিতে। অর্থাৎ নগদান হিসাব আমাদের নগদ টাকা সম্পদ, নগদান হিসাব হলো সম্পদ, আসবাবপত্র হিসাব সম্পদ, ঋণ হিসাব দায়, মূলধন হিসাব সত্ত্বাধিকার। এটা আমাদের আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণীবিন্যাস। পরের লেনদেনে রয়েছে জুলাই 2 তারিখে নগদে পণ্য ক্রয়।
জুলাই 2017 জুলাই 2। নগদে পণ্য ক্রয়, অর্থাৎ এখানে হবে নগদে পণ্য ক্রয় করাতে ক্রয় হিসাব এবং নগদান হিসাব। ক্রয় হিসাব এবং অন্যটি নগদান হিসাব। এখানে ক্রয় হিসাব হলো হিসাবের শ্রেণীবিন্যাস করলে ক্রয় হিসাব আয় ব্যয়বাচক হিসাবের মধ্যে পড়ে, অর্থাৎ এটি আয় ব্যয়বাচক হিসাব। তাহলে ক্রয় হিসাবে আয় ব্যয়বাচক হিসাবে ক্রয় হলো ব্যয় হিসাব। ক্রয় ব্যয় হিসাব। ব্যয় হিসাব। নগদান হিসাব হলো সম্পদ। পরের লেনদেনে রয়েছে জুলাই 5 তারিখে একটি কম্পিউটার ক্রয় করা হলো। জুলাই 5 তারিখে কম্পিউটার ক্রয়। অফিস সরঞ্জাম। আমরা অফিস সরঞ্জামও লিখতে পারবো, কম্পিউটারও লিখতে পারবো। আমরা অফিস সরঞ্জাম লিখি। অফিস সরঞ্জাম। এবং অন্যটি নগদান হিসাব। অফিস সরঞ্জাম হিসাব, নগদান হিসাব। অফিস সরঞ্জাম হিসাব আমাদের সম্পদ। নগদান হিসাবও সম্পদ। পরবর্তী লেনদেনে রয়েছে জুলাই 12 তারিখে ধারে পণ্য ক্রয়। জুলাই 12 তারিখে ধারে পণ্য ক্রয়। জুলাই 12 ধারে পণ্য ক্রয় করাতে প্রদেয় হিসাবের সৃষ্টি হয়। তাহলে এখানে আমাদের পণ্য ক্রয় করাতে প্রদেয় হিসাব সৃষ্টি হওয়াতে প্রদেয় হিসাব বৃদ্ধি পায়। তাহলে ক্রয় হিসাব অন্যটি প্রদেয় হিসাব। ক্রয় হিসাব এর আগেই লিখেছি ব্যয় হিসাব এবং প্রদেয় হিসাব দায়। আচ্ছা, আমাদের অধ্যায়টি হলো দুতরফা দাখিলা পদ্ধতি। গত ক্লাসে আমি বলেছি দুতরফা দাখিলা পদ্ধতিতে দ্বৈত সত্তা বলা হয়, অর্থাৎ লেনদেনের দুটি পক্ষ নির্ণয় করতে হয়। এখানে আমরা প্রত্যেকটি লেনদেনে কয়টি পক্ষ রয়েছে? দুটি পক্ষ, একটি ডেবিট, অন্যটি ক্রেডিট। ডেবিট ক্রেডিট নির্ণয় করে আমরা হিসাবের শ্রেণীবিন্যাস করব। কোন পক্ষটি কোন হিসাবের মধ্যে পড়ে, সম্পদে না আয়ে না ব্যয়ে। এখানে আমরা চিহ্নিত করলাম নগদান হিসাব, সম্পদ আসবাবপত্র, সম্পদ, ঋণ, দায়, মূলধন, স্বত্বাধিকার। ক্রয় হিসাব ব্যয়, এখানে হিসাব লেখার কোনো প্রয়োজন নেই। ক্রয় হিসাব ব্যয়। নগদান হিসাব সম্পদ, অফিস সরঞ্জাম সম্পদ, নগদান হিসাব সম্পদ, ক্রয় হিসাব ব্যয়, প্রদেয় হিসাব দায়। পরবর্তী যেগুলো লেনদেন রয়েছে সেগুলো তোমরা নিজে থেকেই কমপ্লিট করতে পারবে অঙ্কটা সূত্র অনুযায়ী। তাহলে আগে আমাদের দুটি পক্ষ হিসাব খাত নির্ণয় করতে হবে এবং হিসাবের শ্রেণীবিন্যাস করতে হবে। আমরা পরের গ নম্বরে চলে যাই। আশা করছি তোমরা
বুঝতে পারছো? প্রত্যেকটি ক্লাস আমার প্রত্যেকটি ক্লাসের সাথে রিলেটেড, আগের ক্লাসের সাথে পরের ক্লাসের সম্পর্ক রয়েছে। এই জন্য আগের ক্লাসটি সম্পূর্ণ ধারণা না থাকলে পরের ক্লাসটি বোঝা যাবে না। এই জন্য তোমাদের কাছে আমার অনুরোধ, প্রত্যেকটি ক্লাস মনোযোগ সহকারে পড়বে, শুনবে, দেখবে। তৃতীয় ক নম্বরে আমাদের বলেছে হিসাবের উপর উপর্যুক্ত লেনদেনগুলোর প্রভাব সমীকরণে দেখাও। যে অঙ্কটিতে যতগুলো লেনদেন রয়েছে এগুলো সমীকরণে কিভাবে প্রভাব ফেলে সেটাই আমরা ছকে সুন্দরভাবে বিস্তারিতভাবে আলোচনা করব। আমাদেরকে এখন ছক প্রস্তুত করতে হবে। গতদিনও আমি ছকে একটু অঙ্ক বুঝিয়েছিলাম। ছক করার আগে আমাদের লেনদেনগুলো সুন্দরভাবে বুঝে দেখতে হবে যে এখানে কয়টি সম্পদ রয়েছে এবং দায় এবং মূলধন প্রদেয় হিসাব কয়টি ঘর আমরা কাটব। তাহলে আমরা পুরো লেনদেনটি পড়ে বুঝতে পারবো কয়টি ঘর আমাদেরকে, কয়টি ঘর এবং কয়টি ছকে কয়টি ঘর আমরা কাটব। এই অঙ্কে আমি পড়ে দেখলাম যে সম্পদের ঘরে থাকবে আমাদের নগদ, আসবাবপত্র, অফিস সরঞ্জাম এবং দায় ও মালিকানা সত্ত্বে থাকবে ঋণ, প্রদেয় হিসাব এবং মূলধনের ঘর। তাহলে আমরা ছকটি সুন্দর করে কাটি। গ নম্বর। আজকে সম্পূর্ণ অঙ্কটা বোর্ডে করে দেখাবো। আমরা ছকটা সুন্দর করে কাটবো আগে। প্রথমে তারিখ। এ পাশে আমরা আগে মন্তব্যের ঘরটা কেটে দেই, তারপরে সমান ভাগে ভাগ করি। এখানে তিনটি সম্পদের কথা বললাম, নগদ, আসবাবপত্র এবং অফিস সরঞ্জাম। এখানে একটি সমান চিহ্নের ঘর থাকবে। এখানে দায় ও মালিকানা সত্ত্ব। তাহলে এখানে তারিখ, এখানে সম্পদ, এখানে সমান চিহ্ন অর্থাৎ সমীকরণের সূত্র হলো সম্পদ সমান দায় ও মালিকানা সত্ত্ব। সম্পদ সমান দায় ও মালিকানা সত্ত্ব সূত্র অনুযায়ী মালিকানা সত্ত্ব। এই ঘরটি আমাদের মন্তব্যের ঘর। এখানে আমরা এখন তিনটি ঘর কাটব, তিনটি সম্পদের ঘর কাটব। সুন্দর করে তিনটি সম্পদের ঘর কাটব। একটি নগদ, অন্যটি আসবাবপত্র আরেকটি অফিস সরঞ্জাম। এখানে আমরা অঙ্কটি পড়ে দেখেছি যে দায় রয়েছে অর্থাৎ প্রদেয় হিসাব রয়েছে, একটি রয়েছে ঋণ, প্রদেয়
একটি রয়েছে ঋণ, এখানে মূলধন। এ হলো আমাদের অঙ্কটির পূর্ণাঙ্গ ছক। এখন প্রথম লেনদেনে আমাদের রয়েছে 2017 সালে, তারিখ 2017 জুলাই 1। প্রথমে রয়েছে জনাব ইমা আক্তার 2015 সালের 1 জুলাই নগদ 1,65,000 টাকা, 1 লক্ষ টাকার আসবাবপত্র এবং 35,000 টাকার ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করেন। এখানে নগদ টাকা বলেছে 1,65,000 টাকা, কিন্তু জনাব ইমা আক্তার 35,000 টাকা ঋণ নিয়ে এসেছেন, তাই নগদের সাথে ঋণের টাকা যোগ করে মোট নগদের ঘরে হচ্ছে 2 লক্ষ টাকা, অর্থাৎ 1,65,000 টাকা এবং 35,000 টাকা যোগ করে হচ্ছে 2 লক্ষ টাকা। নগদ 1,65,000 এবং ঋণের টাকা 35,000 যোগ করে নগদের মোট টাকা হলো 2 লক্ষ টাকা। তারপরে আসবাবপত্র 1 লক্ষ টাকা, আসবাবপত্র 1 লক্ষ টাকা। পরবর্তীতে ওই তারিখেই ঋণ নিয়ে এসেছে 35,000 টাকা, ঋণের টাকা 35,000, ঋণের টাকা 35,000। তাহলে আমাদের মূলধনের পরিমাণ দাঁড়ালো 2,65,000 টাকা, 2,65,000 টাকা। অর্থাৎ নগদ 2 লক্ষ, আসবাবপত্র 1 লক্ষ, ঋণ 35,000 টাকা এবং মূলধন দাঁড়ালো 2,65,000 টাকা। এখানে আমাদের ব্যালেন্স দাঁড়ালো এখন জুলাই 1 তারিখের ব্যালেন্স, জুলাই 1 তারিখের ব্যালেন্স। এখানে আমরা লিখব উদ্বৃত্তর একটি ঘর কাটা যায়, কাটতেও পারো, না কাটলেও সমস্যা নেই। 2 লক্ষ টাকা, আসবাবপত্র 1 লক্ষ টাকা, অফিস সরঞ্জাম নেই, সমান ঋণ 35,000 টাকা, মূলধন 2,65,000 টাকা। সূত্র অনুযায়ী দেখো, নগদ এবং আসবাবপত্র অর্থাৎ মোট সম্পদের পরিমাণ হচ্ছে 2 লক্ষ, 1 লক্ষ, মোট 3 লক্ষ টাকা, এবং দায় ও মালিকানা সত্ত্ব 35,000 এবং 2,65,000 যোগ করে মোট 3 লক্ষ টাকা। তাহলে আমাদের পূর্বের সূত্র আমরা জেনেছি, সূত্র ছিল সম্পদ সমান দায় ও মালিকানা সত্ত্ব, অ্যাসেট সমান লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। তাহলে আমাদের টাকার পরিমাণ সমান। পরের লেনদেনে জুলাই 2 তারিখে, জুলাই 2-এ 2 তারিখে আমাদের লেনদেন হচ্ছে নগদে পণ্য ক্রয়। পণ্য ক্রয় করাতে নগদ টাকা চলে যায়, অর্থাৎ সম্পত্তি কমে যায়, এবং পণ্য ক্রয় করাতে ব্যয় হয়, যার কারণে মূলধন কমে যায়। তাহলে আমাদের এখানে নগদ কমে যাবে, নগদ টাকা কমে যাবে, মাইনাস হবে 17,000, মাইনাস চিহ্ন, এবং মূলধন থেকেও 17,000 মাইনাস হবে। এখানে মন্তব্যে আমরা লিখব ক্রয়। তাহলে আমাদের উদ্বৃত্ত দাঁড়াচ্ছে
উদ্বৃত্ত দাঁড়াচ্ছে 1,83,000, 1,83,000। এখানে 1,00,000 সমান পূর্বের যা ছিল ঋণ 35,000, এটার কোনো পরিবর্তন হয়নি। 2,65,000 থেকে 17,000 মাইনাস করলে 2,48,000। তাহলে আমাদের দেখা যাবে আবার নগদ যত টাকা এবং আসবাবপত্র যোগ করলে মোট সম্পদ যত, দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণও ঠিক সমপরিমাণ টাকা। 5 তারিখের লেনদেনে বলেছে একটি কম্পিউটার ক্রয়, অফিস সরঞ্জাম ক্রয় 5 তারিখে, এটা উদ্বৃত্ত। জুলাই 5 অফিস সরঞ্জাম ক্রয়। এখানে অফিস সরঞ্জাম ক্রয় করাতে সম্পত্তি অর্থাৎ অফিস সরঞ্জাম বৃদ্ধি পেয়েছে এবং নগদ টাকা কমে গিয়েছে। তাহলে একটি সম্পদ বৃদ্ধি পেয়েছে, অন্য আরেকটি সম্পদ হ্রাস পেয়েছে। তাহলে আমরা এখানে 40,000 টাকার কম্পিউটার ক্রয়, নগদে 40,000 টাকা আমরা মাইনাস করব এবং অফিস সরঞ্জাম অর্থাৎ সম্পত্তি বৃদ্ধি পেল, অফিস সরঞ্জাম বৃদ্ধি পেল। পরবর্তী লেনদেন আমাদের পূর্বের অবস্থায় রয়েছে। এখন আমরা ব্যালেন্স বের করব। আবার প্রত্যেকটা লেনদেন যোগ বিয়োগ করে ব্যালেন্স বের করতে হবে। এখানে 1,83,000 টাকা থেকে 40,000 মাইনাস করলে 1,43,000 টাকা। পূর্বের আসবাবপত্র অপরিবর্তিত রয়েছে, নতুন যোগ হলো অফিস সরঞ্জাম, এখানে সমান ঋণ 35,000 টাকা, 2,48,000। প্রত্যেকটা লেনদেন আমরা এভাবে সম্পন্ন করব। এটা উদ্বৃত্ত। আচ্ছা, পরবর্তী লেনদেনে 12 জুলাই বলেছে ধারে পণ্য ক্রয়। ধারে পণ্য ক্রয় করলে প্রদেয় হিসাবের সৃষ্টি হয় এবং ধারে পণ্য ক্রয় করাতে প্রদেয় হিসাবের সৃষ্টি হয় এবং আমাদের মূলধন কমে যাবে। পণ্য ক্রয় করাতে মূলধন কমে যাবে। তাহলে আমাদের নগদের ঘরের আসবাবপত্রে অফিস সরঞ্জামে অপরিবর্তিত থাকলো, প্রদেয় হিসাবের সৃষ্টি হবে ধারে পণ্য ক্রয় করাতে। ধারে পণ্য ক্রয় করা হলো 35,000 টাকায়, প্রদেয় হিসাবে ঘরে 35,000 টাকা, প্রদেয় হিসাবের ঘরে 35,000 টাকা এবং আমাদের ক্রয় করাতে মূলধন কমে যাবে, তাই মূলধন 35,000 টাকা মাইনাস হবে। এখন আমরা আবার উদ্বৃত্ত বের করব। আজকের এই অঙ্কটি সম্পূর্ণ করলে তোমরা সমীকরণের অঙ্ক সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবে এবং পরবর্তীতে নিজে নিজেই অঙ্কগুলো সমাধান করতে পারবে। 40,000, এখানে 35,000 টাকা প্রদেয় হিসাব যুক্ত হলো। পূর্বের ঋণ ছিল 35,000 টাকা,
2,48,000 টাকা থেকে 35,000 টাকা বিয়োগ দিলে 2,13,000 টাকা। এখানে ক্রয় ব্যয়। তোমাদের আরেকটি কথা বলি, এই অধ্যায়ের প্রত্যেকটি অধ্যায়ে যতগুলো সমস্যা রয়েছে সামনের দিকে অনেক উদাহরণ রয়েছে। এই উদাহরণগুলো যদি প্র্যাকটিস করো এবং অনুশীলন করো প্রতিদিন বা প্রতিনিয়ত যদি এই উদাহরণগুলো তোমরা প্র্যাকটিস করো, তাহলে নিজেরাই এই পরবর্তী যে সমস্যা, সৃজনশীল সমস্যাগুলো রয়েছে এগুলো সমাধান করতে পারবে। পরের তারিখে বলা আছে 17 তারিখ জুলাই আসবাবপত্র অবচয় ধার্য করা হলো। 17 তারিখের জুলাই, এটা হলো উদ্বৃত্ত। এর আগের তারিখ ছিল 12 তারিখ, জুলাই 12, উদ্বৃত্ত এটা আমাদের জুলাই 17, জুলাই 17। 17 তারিখে বলা আছে আসবাবপত্রের অবচয় ধার্য করা হলো। আসবাবপত্র অবচয় ধার্য করা হলো অর্থাৎ আসবাবপত্র কমে যাবে 3,000 টাকা, আসবাবপত্র কমে যাবে 3,000 টাকা এবং মূলধনও আমাদের কমে যাবে 3,000 টাকা। অবচয় হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। উদ্বৃত্ত আমাদের বের হবে এখানে মন্তব্যের ঘরে লিখব অবচয়, আসবাবপত্রের অবচয়, আসবাবপত্রের অবচয়। উদ্বৃত্ত 1,43,000 টাকা, 1 লক্ষ থেকে 3,97,000 টাকা, 40,000 টাকা, 35,000 টাকা, 35, তারপরে 2,13,000 থেকে 3,000 মাইনাস করলে 2,10,000 টাকা। হ্যাঁ, পরবর্তী এটা হলো আমাদের উদ্বৃত্ত। পরের লেনদেন 23 তারিখে। 23 তারিখের লেনদেন নিম্নমানের জন্য পণ্য ফেরত হলো। নিম্নমানের জন্য পণ্য জুলাই 23 তারিখে, নিম্নমানের জন্য পণ্য ফেরত অর্থাৎ প্রদেয় হিসাব কমে যাবে এবং মূলধন কমে যাবে। প্রদেয় হিসাব কমে যাবে, পূর্বে আমি প্রদেয় হিসাবের পরিমাণ বের করেছিলাম, সেখানে বলেছিলাম প্রদেয় হিসাব থেকে নিম্নমানের পণ্য প্রদেয় হিসাব থেকে 5,000 টাকা বিয়োগ হবে এবং মূলধন থেকে 5,000 টাকা মাইনাস হবে। তাহলে আমরা আবার উদ্বৃত্ত বা ব্যালেন্স বের করি। ব্যালেন্স বের হলো আমাদের 1,43,000 টাকা, 97,000 টাকা, 40,000 টাকা, 35,000 টাকা থেকে 35,000 টাকা, এটা দুটোই 23 তারিখে মাইনাস অর্থাৎ প্রদেয় হিসাব থেকে মাইনাস এবং ক্রয় ফেরত অর্থাৎ মূলধনের সাথে 5,000 টাকা যোগ হবে, মানে ক্রয় ফেরত, ক্রয়ে ব্যয় হ্রাস। এটা হলো ব্যয় হ্রাস অর্থাৎ মূলধন বেড়ে গেল। তাহলে 35,000 থেকে 5,000 মাইনাস করলে 30,000, তারপর 35,000 পূর্বের অপরিবর্তিত ঋণ, তারপর এখানে আছে 2,15,000।
হ্যাঁ, আমাদের এখন সর্বশেষ লেনদেন আছে পাওনাদারকে পরিশোধ 7,000 টাকা। পাওনাদারকে পরিশোধ 7,000 টাকা, অর্থাৎ নগদ টাকা দিয়ে পরিশোধ করা হয়েছে, নগদ কমে যাবে, নগদ টাকা কমে যাবে এবং আমাদের প্রদেয় হিসাবও কমে যাবে। অর্থাৎ পাওনাদারকে পরিশোধ করা হলে দায় কমে যাবে, তাহলে প্রদেয় হিসাব থেকে আমরা মাইনাস করব এবং নগদান হিসাব থেকে, নগদ টাকা থেকে মাইনাস করব। এটা উদ্বৃত্ত। লাস্ট তারিখ হচ্ছে জুলাই 28 তারিখে আমাদের ছিল পাওনাদারকে পরিশোধ, অর্থাৎ 7,000 টাকা আমরা ক্যাশ থেকে, নগদ থেকে মাইনাস করব এবং প্রদেয় হিসাব থেকে 7,000 টাকা মাইনাস করব। আগের সব আমাদের অপরিবর্তিত থাকলো। এখন আমাদের ব্যালেন্স দাঁড়াবে ব্যালেন্স দাঁড়াবে 1,36,000 টাকা, 1,36,000 টাকা, 97,000, 40,000 সমান 35,000, আর এখানে হচ্ছে 23,000, 30,000 থেকে 7,000 প্রদেয় হিসাবে মাইনাস 7,000, এখানে ক্যাশেও মাইনাস এবং প্রদেয় হিসাবে মাইনাস, এখানে থাকলো 35,000 টাকা, এখানে 2,15,000 টাকা। হ্যাঁ, এটি ছিল আমাদের এর আগের লেনদেন ছিল পরিশোধ, অর্থাৎ প্রদেয় পাওনাদারকে পরিশোধ। সংক্ষেপে লিখব পাওনাদারকে পরিশোধ। মন্তব্যের ঘরে মন্তব্যটি লিখলে আমরা এক নজরে বুঝতে পারি লেনদেনগুলো কি। এখানে আমরা তাহলে টোটাল অর্থাৎ মোট সম্পদের পরিমাণ বের করে দেখা গেল যে 2,73,000 টাকা মোট সম্পদের পরিমাণ সমান দায় এবং মালিকানা সত্ত্বের পরিমাণও 2,73,000 টাকা। অর্থাৎ আমাদের যে সমীকরণের সূত্র অ্যাসেটস সমান দায় বা লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। এখানে মালিকানা সত্ত্বের মধ্যে আমি পূর্বেই বলেছিলাম মালিকানা সত্ত্বে থাকবে আমাদের মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। তাহলে দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ দাঁড়ালো মোট 2,73,000, সম্পদের পরিমাণ দাঁড়ালো মোট 2,73,000। আজকের এই পুরো অঙ্কটি সমাধান করে তোমরা অবশ্যই হিসাব সমীকরণের সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়ে যাবে এবং দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কেও স্পষ্ট ধারণা পাবে এবং পরবর্তী যেগুলো তোমাদের সমস্যা রয়েছে সেগুলো নিজেরাই সমাধান করতে পারবে। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অঙ্ক সম্পর্কে এবং ক্লাস সম্পর্কে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে বা জিজ্ঞাসা করার থাকে, প্রশ্ন করার থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে এবং নেক্সট ক্লাসে আমি নেক্সট অধ্যায় নিয়ে আলোচনা করব। আর ততক্ষণে তোমরা ভালো থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলে সুস্থ থাকো। আজকে ক্লাসে উপস্থিত থাকার জন্য সবাইকে ধন্যবাদ।